আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা আমার তুক্কা মানে দুটোর ভিডিওতে এভাবে লেগে যাবে আমি বুঝিনি বাইরে। আমি লিখেছিলাম কি কি হতে পারে, অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে পরে মাল যাবে না, এরকম একটা কিছু আমি লিখেছিলাম হেডলাইনে, থাম্বনেলে। আর তারপরে পরেই খবর পেলাম আমাদের কেন্দ্রীয় মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড ডিস্ট্রিবিউশন, খাদ্য সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি এফসিআই যত আছে সবাইকে ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই মোদীজির নির্দেশে। গতকাল ওই ঘটনা ঘটেছে, শর্ত দিয়েছে, তো ওই শর্তের পরিপ্রেক্ষিতে এবার তো ভারতবর্ষ টাইট মারবে। সকালবেলা আমি যে দুপুরবেলা ভিডিওটা করেছি সেটা আমার আন্দাজ মতো করেছিলাম যে আমি এদেরকে হাড়ে হাড়ে চিনি, এরা কি করতে পারে, কোন পথে এগোবে। তো এখন দেখলাম যে হাড়ে হাড়ে চিনাটা আমার ঠিক। আজকেই প্রহ্লাদ যোশী একেবারে সপরিষদ মিটিংয়ে বসে গেছে 2টোর সময়। এখন আলোচনা কি হচ্ছে তা তো আমি জানতে পারবো না, জানা সম্ভব নয়, এটা কাল পরশু জানা যাবে। তো ব্যাপারটা যে বাংলাদেশকে ঘিরে সেটা কিন্তু একেবারে আমি নিশ্চিত। আমি আজকে আপনাদের কতগুলো খবর দেব, সবার শেষে দেব শেখ হাসিনাকে নিয়ে একটি চমকপ্রদ খবর, যেটা বাংলাদেশ সরকার ভাবতে পারছে না। প্রথমে আসি, আমাদের কাগজ লিখেছে, আনন্দবাজার সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে 2টো শর্ত দিয়েছে। এই দেখুন আমি দিয়ে দিলাম, 2টো শর্ত দিয়েছে। এই 2টো শর্ত না মানলে পরে মানে অনুকূল পরিবেশ হচ্ছে না, তাই তারেক রহমানের ঘোষা হয়েছে তিনি আসবেন না। ঘোষা কথাটা লিখেনি, ওটা আমার ভাষা। তো যেখানে বড় বড় করে লেখা হয়েছে না, তার জন্য উপহারের ডালি সাজিয়ে বসানো রেখে দেওয়া হয়েছিল। আমি জানি ডালিগুলো কি কি বলুন তো, সেটা হচ্ছে গঙ্গা এবং তিস্তার জলবন্টন চুক্তি। কারণ এখন এখানে শুভেন্দু অধিকারী বিজেপির রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই যে বাগড়া দেবেন। এই 2টো জলবন্টন চুক্তি, কিছুটা প্রধানমন্ত্রী একদম মধ্যখানে কোনো লোক নেই, আলোচনা একেবারে 80 ভাগ এগিয়ে যেত। দ্বিতীয় হচ্ছে পণ্য সরবরাহ, তৃতীয় হচ্ছে ট্রান্সশিপমেন্ট, এবং চতুর্থ হচ্ছে ভিসা, অবাধ ভিসা আর কি। আপাতত এই 4টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এখন শেখ হাসিনাকে মধ্যখানে এনে এরা যে গড়বড়টা করে ফেললো, শেখ হাসিনাকে ইস্যু করে দেশটার 12টা বাজালো। আর শেখ হাসিনা একটা ব্যক্তি, তার সঙ্গে দেশকে জড়াচ্ছ কেন? এটা কোন দেশের কূটনীতি? এরা কূটনীতি কও জানে না, কূটনীতি কিভাবে করতে হয়। শত্রুর সঙ্গে হাত মেলালেও মুখে কিন্তু একটা মৃদু হাসি থাকে এবং বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ থাকে। তারেক রহমান যদি এটা করতেন সব ভয়কে উপেক্ষা করে, তাহলে কিন্তু দেশটা বেঁচে যেত এবং তারেক রহমানের কপালে কিন্তু দুঃখ থাকতো না। কিন্তু তারেক রহমান করলেন ঠিক উল্টো। যদি এতই ভয়, তাহলে প্রধানমন্ত্রী হতে গেছিলেন কেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের? যদি আপনার দম না থাকে, নরেন্দ্র মোদী দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, কিন্তু আপনাদের কাজ। এখন নরেন্দ্র মোদী বলছেন যে আমরা এখন আদালতে যাব। আদালতে মানে আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে আমরা তখন বলবো যে এই আমাদের এই নীতি বহির্ভূতভাবে আমাদের কোনো কাগজপত্র কিছুই পাঠায়নি, বিচার প্রক্রিয়া কিভাবে হয়েছে তা আমরা জানি না, রায়ের কপি আমাদের কাছে নেই, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। এটা তো মুখে বলে, সব কাগজে কলমে কিছু করে না, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। মুখে বলে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই, প্রত্যর্পণ চাই। দুটো একই রকম ভাষা হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। প্রত্যর্পণ চাই। তা ভারত ওটা নিয়ে কথা বলতো যদি তারেক রহমান ফেয়ার ইলেকশনের কথাটা বলতেন এবং আওয়ামী লীগের ওপরে যদি
এই যে বিধিনিষেধ যেটা জারি হয়েছে, যেটা ইউনুস করে গেছিল, এবং উনি একেবারে সরকারি ধাপ্পা মেরে দিলেন। তার মানে ইউনুসের দেখানো পথে আপনি চলছেন। তাও ভারত নরম হতো, পরে দেখা যেত। কারণ ভারত তো মূল্য দিয়েছিল, জয়শঙ্করজিকে পাঠিয়ে তো মূল্য দিয়েছিল। কালকে নোট অফ ভারওয়াল দিয়েছে যে 23, 22, 23, 24 এই 3 দিনের মধ্যে আসলে আসুন, না হলে পরে আর আমার সময় হবে না, দিয়ে দিয়েছে। এই তো প্রত্যর্পণ চুক্তি, সেও হয়তো প্রত্যর্পণ হয়ে যেত আপনার ওই যে হাদির হত্যাকাণ্ডের, সেটাও একটা গিয়ে বলতে পারতেন। এখন আমাদের দেশের যে আইন তো চলে আমাদের একেবারে লিখিত যে কেতাব রয়েছে, সেই কেতাব অনুযায়ী, তার বাইরে এক বিন্দু যাবে না। সে সরকারের পক্ষে যাক, সরকারের বিপক্ষে যাক। এখন আপনারা তো সেই সুযোগটা নিলেন না। এখন শেখ হাসিনার ব্যাপারটা পুরোপুরি আদালতের হাতে চলে গেল। তার থেকেও একটা বড় খবর আছে। বড় খবর হচ্ছে, শেখ হাসিনা একটি মামলা করেছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যে মামলাটি এখন ভারতবর্ষ পরিচালনা করবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে কাগজপত্র উনি যা জমা দিয়েছেন, তাতে এটা পরিষ্কার হয়ে যাবে। এবং হরিশ সালভে, যিনি আমাদের হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে, খবরটা আমি আগেও করেছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে যে হরিশ সালভে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট দেবে, তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেবে। তিনি যখন মামলা লড়বেন, ওই পাকিস্তানি কুলভূষণ যাদব, যাকে ধোকা বেড়ে ইরানের বর্ডার থেকে তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তান, আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, আজ পর্যন্ত না। শেখ হাসিনাকে কি করবে, যখন কাগজপত্র ফেলবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, আইসিজেতে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলবে না, তিনি বৈধ প্রধানমন্ত্রী। আর আইসিজে যদি বলে দেয় বৈধ প্রধানমন্ত্রী একবার, তাহলে পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই যে তারেক রহমান আপনি গদিতে বসে থাকবেন। আপনাকে গদিচ্যুত করতে ভারতবর্ষের 1 ঘন্টার বেশি কি 1 দিনের বেশি সময় লাগবে না। সুতরাং ডাবল অ্যাকশন হচ্ছে, দুটো ফ্রন্টে লড়া হবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় নিয়ে নেওয়া হবে, এবার যখনই আপনারা এই সমস্ত কথা বলবেন, আমরাও কোর্ট দেখিয়ে দেবো। আপনি কোর্ট দেখাচ্ছেন, আমিও কোর্ট দেখিয়ে দেবো। এবার আপনি আবার কোর্ট দেখাবেন, তো আমরা একবার আইসিজের এই রায় আপনাদের দেখিয়ে দেবো। আপনারা রায় দেখাননি, আপনার মুখে বলে যাচ্ছেন, আমরা রায়টাও দেখিয়ে দেবো। রায়টা দেখিয়ে দিয়ে এইবারেতে আমেরিকা, ভারত যৌথভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রতিস্থাপন করবে। হ্যাঁ, আইসিজে রায়টা হাতে এলে দেশে শেখ হাসিনা তার আগে দেশে ফিরে যান, কোনো অসুবিধে নেই। আইসিজের রায় হাতে এলে ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওই পদে বসিয়ে দেবে। আপনাদের যদি সাধ্য থাকে তাহলে আপনারা আটকে দেখান। আর তার আগে এই যে আমি একটা মশলা ছেড়ে দিয়েছিলাম, সেটা যে কাটে কাটে লেগে যাবে সেটা তো বুঝিনি। তার আগে এই সমস্ত মালপত্র হরদীপ সিং পুরীকে ডাকলো বলে, মানে পেট্রোলিয়াম মন্ত্রী, আজকে যখন প্রহ্লাদ যোশী বসেছে, তাহলে রাত্রির দিকে নিশ্চয়ই হরদীপ পুরী নিশ্চয়ই বসবেন। আর তিনি বসলে পেট্রোলিয়ামও গেল। আর আমাদের আদানি তো হচ্ছে আপনার প্রাইভেট অর্গানাইজেশন, সে তো বিজেপির দয়ায়, মোদি দয়ায় বেঁচে আছে। মোদিজি পায়ের কাছে পড়ে থাকেন দিন রাত, আম্বানি আর আদানি। তা আদানিকে ডেকে বলবে যে আদানি কারেন্ট হাফ করে দাও, কি 1/4 করে দাও। আদানির সঙ্গে সঙ্গে 1/4 করে দেবে, বাকিটা আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে। কারণ তার তো কোনো ক্ষতি নেই। সে যদি একটু প্রধানমন্ত্রী খুশি করতে পারে, তাহলে পরে তো লাফাতে লাফাতে চলে যাবে। তাহলে আপনাদের ভাগ্যে কি জুটলো? আপনাদের ভাগ্যে জুটলো আদালত দেখিয়েছেন না,
আপনাদের ভাগ্যে জুটলো, আপনারা শর্ত দিয়েছেন, তাই এবার ভারত শর্ত দেবে না। ভারত শুধু কাগজগুলো জোগাড় করছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আর একটা হচ্ছে আইসিজের রায়। তারপরে শেখ হাসিনা আমার কথা মতো প্রধানমন্ত্রী পদে আবার পুনর্বহাল হবেন এবং দেশ শাসন করবেন। আপনারা তখন আর শোষিত জাতি হিসেবে আর পৃথিবীর বুকে পরিচিতি পাবেন না। আপনারা আবার একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরবেন, এই আশায় রেখে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান সরকারের 6 মাস পূর্ণ হলো। এই উপলক্ষে বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক লেখালেখি, সরকার তার সাফল্য, অর্জন, তার পরিকল্পনা এসব নিয়ে একটি ইবুকও পাবলিশ করেছেন। ইবুক পাবলিশ করার একটা সুবিধা হলো যে অধিকাংশ লোক ইবুকটা দেখবে না। যাই হোক, আজকে নির্মোহভাবে চেষ্টা করব এই বিএনপি সরকারের 6 মাস এবং স্বভাবতই একটু তুলনা করব শেখ হাসিনার সরকারের সাথে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবছরের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, 17ই ফেব্রুয়ারিতে শপথ গ্রহণ করলেন তারেক রহমানের সরকার এবং তারপর থেকে 6 মাস। এবং আজকে যখন 6 মাস পূর্তি হচ্ছে এবং বিভিন্ন মূল্যায়নে তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা বিগত সরকারের উপরে সব দায় চাপাচ্ছেন। এই বিগত সরকারটা আসলে কে, এটা খুব একটা স্পষ্ট হলো না। বিগত সরকার মানে কি ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা? তারা কথায় কথায় 17 বছর বলেন, তো 17 বছর বললে শেখ হাসিনার ক্ষমতা ছিল 15 বছর 7 মাস আর ডক্টর ইউনূসের 17 মাস। এই হিসেবে 17 বছরটা মেলে। যেটা তাদের কথাবার্তায় মনে হয় যে শেখ হাসিনার সরকার ইকোনমিটাকে একদম শেষ করে ফেলছিল, বিদ্যুৎ ধ্বংস করে ফেলছিল, কারণ তারা বলে 17 বছরের সমস্যা তারা 6 মাসে সমাধান করতে পারবে না। তো আমরা একটু ফিরে যাব, তুলনা করব যে শেখ হাসিনা যখন ক্ষমতা নেন 2009 সালের জানুয়ারিতে, 2008 সালের ডিসেম্বরের শেষে নির্বাচন হয়। 2008 সালে কিন্তু পৃথিবীতে একটা ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছিল সারা পৃথিবী, মানে আমেরিকার ইকোনমি তো একদম অলমোস্ট কলাপস করে গিয়েছিল। তো সেই সময় দায়িত্ব নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করেছিলেন। তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশের অর্থনীতির সাইজ ছিল ৭৯ বিলিয়ন ডলারের জিডিপি সাইজ। আর 2024 সালে তিনি যখন দায়িত্ব ছেড়ে যান তখন জিডিপি সাইজ ছিল 460 বিলিয়ন ডলার, মানে প্রায় 6 গুণ বাড়িয়েছেন। 2011 থেকে 2014 সালে তেলের দাম ব্যারেল প্রতি $100 বেশি ছিল, যেটা এই ইরান আমেরিকার যুদ্ধে আপনারা দেখছেন। এবং সেই সময় পৃথিবীর খুব কম দেশের ইকোনমিক গ্রোথ হচ্ছিল, তার মধ্যে বাংলাদেশ ছিল। এবং তিনি যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশে 5,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপন্ন হতো। শেখ হাসিনার সরকার যখন দায়িত্ব ছেড়ে যান তখন বিদ্যুৎ উৎপাদন হতো প্রায় 31,000 মেগাওয়াট, মানে সেখানেও 6 গুণ বৃদ্ধি। এবং 2008 সালে দেশের 55% লোকের ইলেকট্রিসিটির অ্যাক্সেস ছিল, সেখানে আবার লোডশেডিং টেডিং এগুলো ছিল। 2022 সালে 100% মানুষ বিদ্যুৎ পেয়েছে এবং আমাদের রেগুলার বিদ্যুৎ দরকার আসলে 17,000 মেগাওয়াট বা এরকম, আর সেখানে আমাদের উৎপাদন সক্ষমতা ছিল 31,000 মেগাওয়াটের কাছাকাছি। মানে কোথা থেকে কোথায় নিয়ে গেছে বাংলাদেশটাকে। বিশ্বব্যাংক তো বলেছে যে একটা মিরাকল, ডেভেলপমেন্ট মিরাকল, সারা পৃথিবী বলেছে। তো এখন আপনি যদি এসে বলেন যে 17 বছরে দেশটা ধ্বংস করে ফেলছে এবং আপনি উদ্ধারের মহান দায়িত্ব নিয়েছেন, লোকজন কি এতই বোকা বা এতই স্মৃতিভ্রষ্ট যে সবকিছু ভুলে গেছে? মানে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে একটা সবল অর্থনীতির দেশ তিনি করেছিলেন এবং তার একটা ভিশন ছিল
যে তিনি যে প্রায় 31,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গিয়েছিলেন, 2041 সালের মধ্যে এইটা বাড়িয়ে 60,000 মেগাওয়াট করার পরিকল্পনা ছিল। কিন্তু একদম সবকিছু থেমে গেছে। বিশেষ করে ডক্টর ইউনূস আসার পরে সব উন্নয়নগুলো একদম মুখ থুবড়ে পড়েছে। ডক্টর ইউনূস মনে হয় যে একদম প্ল্যান করে বাংলাদেশের ইকোনমিটাকে কলাপস করানোর চেষ্টা করেছেন, এবং তার শেষ 6 মাস তিনি ব্যাংক থেকে লোন নিয়ে চলতেন তার সরকার, কিংবা টাকা ছাপাতেন। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই একই পথে হাঁটছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন এবং টাকা ছাপাচ্ছেন। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে তো অর্থনীতির উপর চাপ পড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, এবং এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি কলাপস করতে বাধ্য। 1 বছরের বেশি সাস্টেইন করতে পারবে না যদি এইভাবে চলে। বিদেশি বিনিয়োগ আসছে না। বিদেশি বিনিয়োগ আসার জন্য যে পূর্ব শর্তগুলো, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, এই বিষয়গুলো বাংলাদেশে নেই, এবং যে কোনো সময়ের চেয়ে এটা এত খারাপ যে বিদেশি বিনিয়োগকারীরা এখানে কেউ বিনিয়োগ করতে আসবে না। যার টাকা, সে সেই পুঁজির বা বিনিয়োগের নিরাপত্তা চায়। বাংলাদেশে সেটা নাই। 161টা বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে বন্ধ, বিদ্যুৎ নেই। মফস্বলের শহরগুলোতে 8, 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না। ঢাকায়ও এখন অনেক এলাকায় লোডশেডিং হচ্ছে। কারেন্ট না থাকলে কি হয়? শিল্প কারখানা ঠিকমতো চলতে পারছে না। প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি সহ অন্যান্য কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ নেই, গ্যাস নেই। মানুষজন যে সামান্য সময় গ্যাস আসে সেটা দিয়ে কোনো মতে রান্না করে, অনেক সময় সেটাও পারে না। তো জনজীবনে অস্বস্তি এতটাই বাড়ছে। কিন্তু আজকে মিডিয়ায় খুব সুন্দর করে লিখেছে যে সরকার নাকি এই 6 মাসেই তার নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করেছে। এটা শুনে এত ভাল লাগলো। আমার এক বন্ধু বলল যে যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি অধিকাংশ বাস্তবায়িত হয়ে গেছে, তাহলে এখনো তো 4.5 বছর ক্ষমতায় থাকার কথা, তাহলে এই সময়টা তারা কি করবে? এবং বন্ধু মনে করলো যে তাহলে বোধহয় আর্লি ক্ষমতা ছেড়ে দেবে তারেক রহমান এই বছরের শেষে বা আগামী বছরের ফার্স্ট হাফেই, কারণ তখন আর তাদের করার কিছু থাকবে না। মানে কতখানি নির্লজ্জ হয়েছে মিডিয়া, যে মানুষের অন্ন, বস্ত্র, আশ্রয় সবখানে টানাটানি। বিদ্যুৎ পরিস্থিতি তো ভয়াবহ। জিডিপি নামছে 2-এর জায়গায় 2.2। তারপরেও নাকি নির্বাচনী প্রতিশ্রুতি প্রায় সব পূরণ হয়ে গেছে। তারেক রহমান প্রায় বলতেন টেক ব্যাক বাংলাদেশ। সেটা ঠিক আছে, বাংলাদেশকে সেই অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়া, সেই 2001 থেকে 2006 অর্থনীতি ধস, বিদ্যুৎ নেই, জঙ্গিবাদের বাম্পার ফলন, সব কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা। সেই বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমি যেহেতু ডাক্তার মানুষ, স্বাস্থ্য নিয়ে একটু কথা বলতে হয়। স্বাস্থ্যের বাজেট কিন্তু অনেক বাড়ানো হয়েছে আগের থেকে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোনো আউটপুট নেই। এখনো 1,20,00,000 শিশু হামের টিকার বাইরে, অথচ 6 মাস হয়ে গেল। শিক্ষার কথা কি বলবো? গত 19 বছরে এত ফেল করেনি, এবং এসএসসি যে রেজাল্ট দিয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আবার এই রিঅ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছে বোর্ডগুলোতে। মানে বোর্ডগুলো সামাল দিতে পারতেছে না, যে আবার মার্ক করতে হবে খাতায়। মানে এত ফেল করার তো কথা না। অবশ্য ডক্টর ইউনূসের আমল থেকে তো ছাত্ররা মবে বিশ্বাসী, চাঁদাবাজি, রংবাজি এসব করছে। তারা অনেকে পড়াশোনাও করে নাই। আর যে সিস্টেমে এত ছাত্রছাত্রী ফেল করে, সেখানে ছাত্রছাত্রীদের দোষ দেবার আগে সেই সিস্টেম,
সেই শিক্ষা ব্যবস্থাকে প্রশ্ন করা উচিত। আমি দীর্ঘদিনের মাস্টারি করার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমার সাবজেক্টে যদি একটা স্টুডেন্ট ফেল করতো প্রায় 400 স্টুডেন্টের মধ্যে, আই হ্যাড টু এক্সপ্লেইন। আমাদের রেজাল্ট দেওয়ার আগে একটা মিটিং হতো এবং সেখানে প্রতিটা ফেল এক্সপ্লেইন করতে হতো, জাস্টিফাই করতে হতো। মানে ফেল করাটাই বরং ঘটনা। আর এবার তারেক রহমানের সরকার ফেলে রেকর্ড করে ফেললেন। এগুলো তো বললাম অর্থনীতি, বিদ্যুৎ, গ্যাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। সাধারণ মানুষ ঘরের বাইরে নিরাপদ বোধ করে না, বিশেষ করে নারী সমাজ। ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি ভয়াবহ আকারে বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ডক্টর ইউনূস আমলে যেভাবে আমরা দেখেছিলাম সেই একইভাবে সেই অবনতি দেখছি, কোনো উন্নতি কোথাও দেখছি না। আইন আদালত সবখানেই নৈরাজ্য, মানুষজন ভীষণ বিরক্ত। ইতিমধ্যে বিদ্যুৎ অফিস ভাঙা শুরু হয়েছে। আজকে ভিডিও পেলাম বেশ কিছু জায়গায় বিদ্যুৎ অফিস আক্রমণ করা হচ্ছে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সারা দেশের বিদ্যুৎ অফিসগুলার নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। কারণ মানুষ ক্ষুব্ধ হলে কি করতে পারে এটা অন্য যে কোনো সরকারের চাইতে বিএনপি সরকার অনেক বেশি ভালো জানে। বিশেষ করে বিদ্যুতের জন্য তাদের এমপিরা যে ধাওয়াগুলো খাইছে, সেই দৌড় সালাউদ্দিনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। 6 মাস পূর্তিতে আশাবাদী হবার মতো কিছু দেখলাম না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।